হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ১৭তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। আমি এইখানেই আছি বাবু, আমার মাদুরটা দোরগোড়াতেই পেতেছি। সতীশ জিজ্ঞাসা করিল, এ বাসায় কি চাকরদের শোবার ঘর নেই? বিহারী বলিল, নিচে একটা খালি ঘর আছে, কিন্তু আপনার যদি কিছু দরকার হয় তাই এখানেই থাকব। সতীশ ব্যস্ত হইয়াও বলিয়া উঠিল, কিরে তুই শুতে যা, বুড়ো মানুষ হিমে থাকিস নি। হিম কোথায় বাবু বলিয়া সেইখানেই বিহারী গায়ের কাপড়টা মুড়ি দিয়া শুইয়া পড়িল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া সতীশ জিজ্ঞাসা করিল, রাত কত হলো রে? বেশি হয়নি বাবু, বোধ করি 10টা বেজেছে। সতীশ আবার মৌন হইয়া রহিল। কতক্ষণ পরে মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিল, আচ্ছা তুই সাবিত্রীদের ঘর চিনিস না বেহারি? বেহারি উঠিয়া বসিয়া বলিল, চিনি বই কি বাবু, কতদিন তাকে পৌঁছে দিয়েছি। সতীশ আর কিছু বলিতে পারিল না, কিন্তু বিহারী বলিল, একবার গিয়ে দেখে আসবো কি? এবারে সতীশ ব্যস্ত হইয়া বলিয়া উঠিল, না না, তুই যাবি কোথা, সে যে অনেক দূর। বিহারী কহিল, দূর কিছুই নয় বাবু। সতীশ ভাবিতে লাগিল, কথা কহিল না। বিহারী আস্তে আস্তে বলিল, বাবু যদি ঘণ্টাখানেকের ছুটি দেন তো দেখে আসি। সকালবেলা আসেনি, বোধহয় অসুখ বিসুখ হয়ে থাকবে। তথাপি সতীশ কথা কহিল না। বিহারী মনে মনে অস্থির হইয়া উঠিল। আজ সমস্ত দিন ধরিয়া সে অভ্যাস মতো কথা বলিতে পায় নাই। উপরন্তু বলিবার বিষয় ইতিমধ্যে এত বেশি সঞ্চয় হইয়া উঠিয়াছে, তাই আর একবার বলিল, নতুন জায়গায় ঘুম আসছে না বাবু, আর একবার তামাক সেজে দেব কি? সতীশ অন্যমনস্ক হইয়া পড়িয়াছিল, সাড়া দিল না। তবুও বিহারী কিছুক্ষণ উদ্গ্রীব হইয়া অপেক্ষা করিয়া রহিল। শেষে হতাশ হইয়া গায়ে কাপড়টা আর একবার টানিয়া সেখানেই অবিলম্বে ঘুমাইয়া পড়িল। পরদিন ঠিক সময়ে সতীশ স্কুলে চলিয়া গেল। মধ্যাহ্নে বিহারী হাতের কাজকর্ম সারিয়া লইয়া সদ্য নিযুক্ত পাড়ে ঠাকুরের উপর বাসার খবরদারির ভার দিয়া বাহির হইয়া পড়িল এবং 17 দিনের মাহিনা আদায়ের অছিলায় পুরাতন বাসায় আসিয়া উপস্থিত হইল। অথচ তাহার এ ভয় ছিল, পাছে রাখালবাবু কোনো গতিকে অফিসে না গিয়া থাকেন। তাই ঘরে ঢুকিয়াই নতুন ভৃত্যটার নিকটে সংবাদ জানিয়া লইয়া নির্ভয়ে রান্নাঘরের সম্মুখে আসিয়া গলা বড় করিয়া ডাক দিল, ঠাকুরমশাই প্রাতঃপ্রণাম হই। ঠাকুরমশাই গাঁজা খাইয়া দেয়ালে ঠেস দিয়া চোখ বুজিয়া ধ্যান করিতেছিলেন। চমকাইয়া উঠিয়া বলিলেন, কল্যাণ হোক। তারপর মাথা সোজা করিয়া চোখ চাহিয়া বলিলেন, ও কে বেহারি, আয় বোস। বিহারী কাছে আসিয়া পদধূলি লইয়া বসিল। চক্রবর্তী গামছার খুঁট খুলিয়া খানিকটা গাঁজা বাহির করিয়া বেহারির হাতে দিয়া বলিলেন, ও বাসায় তাহলে রাঁধছে কে? বেহারি উঠিয়া গিয়া হাতের তেলোয় কয়েক ফোঁটা জল লইয়া ফিরিয়া আসিয়া বলিল, একটা খোট্টা বলুন, একেবারে জানোয়ার। চক্রবর্তী খুশি হইয়া মাথা নাড়িয়া বলিলেন, ভগবান ওদের ল্যাজ দিতে ভুলেছেন, তাই না? তাহার পরে বাসার নতুন হিন্দুস্তানি চাকরটাকে উদ্দেশ্য করিয়া বলিলেন, আমাদের এখানে কালই এক বেটা ভূতকে ধরে আনা হয়েছে। সে বিদ্যে ওর, তার সাক্ষী দেখ না বেহারি। আজ সকালে এক কোলকে বার করে দিয়ে বললুম, কই তৈরি করো দেখি বাপু। মনে করলুম বিদ্যেটা একবার দেখিই না। তা বললে বিশ্বাস করবি নে বেহারি, বেটা জিনিসটাকেই মাটি করে ফেলল। তা তোমাদের ওখানে কষ্ট হবে না? সাবিত্রী আমার চালাক মেয়ে, দুদিনেই শিখিয়ে পড়িয়ে তালিম করে নেবে। তাহার নিজের 15 আনা বিদ্যাও যে ওই গুরুর কাছেই শেখা, সে কথাটা চাপিয়া গিয়া তাড়াতাড়ি বলিলেন, কিন্তু তাও বলি বিহারী, হাঁড়ি ধরলেই হয় না। বাবু ভাইয়াদের খুশি করা, তাদের পাতে রান্না তুলে দেওয়া বড় সামান্য বিদ্যে নয়, বামনের জোর চাই। ও খোট্টা মোট্টার কর্মই নয়, কিন্তু আমার এখানে কাজ করা আর পোষাবে না। সে তোকে আগে থেকেই বলে রাখলুম। তুই বলিস দেখি আমার নাম করে সাবিত্রীকে, সে তখনই বলবে, যাও বেহারি চক্রবর্তীকে ডেকে আনো, না হয় 2 টাকা মাইনে বেশি নেবে। সতীশবাবু কিন্তু কখনো না বলবেন না, তার মেজাজ জানিত। বিশেষ ব্রাহ্মণস্য ব্রাহ্মণ গতিং, আমি 2 টাকা বেশি পেলে সে কিছু আর অপাত্রে পড়বে না বলিয়া চক্রবর্তী নিজেই হাসিতে লাগিলেন। বিহারী অবাক হইয়া রহিল। ক্ষণকাল পরে বলিল, ঠাকুরমশাই সাবিত্রী তো ওখানে নেই। চক্রবর্তী অবিশ্বাসের হাসি হাসিয়া বলিলেন, আচ্ছা নেই নেই, তুই আমার নাম করে বলিস, তারপরে যা হয় আমি দেখে নেব। বিহারী মুখ অত্যন্ত গম্ভীর করিয়া বাঁ হাতের পদার্থটা ডান হাতে লইয়া কহিল, ছুঁয়ে দিব্যি করে বলছি দেবতা, সে ওখানে যায়নি। চক্রবর্তী এত বড় শপথের পরে আর সন্দেহ করিতে পারিলেন না।
রীতিমতো আশ্চর্য হইয়া বলিলেন, তুই বলিস কি বেহারি, সে তো এখানেও আসেনি। তবে 24 ঘণ্টা রাখালবাবু সতীশবাবুকে যে আচ্ছা, তুই যা একবার তাকে দেখে আয়, তারপরে আমি আছি আর রাখালবাবু আছেন। আমাকে সে বামুন পাসনি বেহারি। তাহার ব্রাহ্মণ্যত্বে বেহারির অগাধ শ্রদ্ধা ছিল। সে কলিকাটি চক্রবর্তীর হাতে তুলিয়া দিয়া প্রশ্ন করিল, আচ্ছা সতীশবাবুই বা গেলেন কেন? তিনি বললেন, স্কুল দূর পড়ে, এটা কিন্তু কাজের কথাই নয়। চক্রবর্তী সাবধানে আগুন তুলিতে তুলিতে বলিলেন, না, ভেতরে কথা আছে। অতঃপর দুজনে মিলিয়া কলিকাটি শেষ করিয়া বিহারী উঠিয়া পড়িল এবং উদ্বিগ্ন মুখে সাবিত্রীর ঘরের অভিমুখে চলিয়া গেল। তাহার নিশ্চয় বিশ্বাস হইল সাবিত্রীর অসুখ হইয়াছে। সাবিত্রীদের বাড়ির সদর দরজা খোলা ছিল। বেহারী নিঃশব্দে প্রবেশ করিল। প্রায় সকল ঘরেই কবাট বন্ধ, ভাড়াটেরা দিবানিদ্রা দিতেছে। বেহারী ধীরে ধীরে সাবিত্রীর ঘরের সম্মুখে আসিয়া বজ্রাহতের মতো স্তব্ধ হইয়া দাঁড়াইয়া পড়িল। একটা কবাট বন্ধ ছিল, তাহার আড়ালে সাবিত্রী মাটির উপর উপুর হইয়া বসিয়া আছে এবং অদূরে তক্তপোষের উপর বিছানায় বিপিন মদ খাইয়া মাতাল হইয়া ঘুমাইতেছে। পদশব্দে চকিত হইয়া সাবিত্রী মুখ বাড়াইয়া অকস্মাৎ বেহারীকে দেখিয়া এক মুহূর্তের জন্য বিবর্ণ হইয়া গেল, কিন্তু পরক্ষণেই আত্মসম্বরণ করিয়া বাহিরে আসিয়া জোর করিয়া হাসিয়া বলিল, এসো বেহারী, বসো। তাহাকে সঙ্গে করিয়া আনিয়া রান্নাঘরের বারান্দায় মাদুর পাতিয়া দিল এবং অত্যন্ত সমাদর করিয়া বসাইয়া নিজে অনতিদূরে মেঝের উপর বসিয়া পড়িয়া জিজ্ঞাসা করিল, খবর ভালো বেহারী? বেহারী মাথা নাড়িয়া জানাইল, ভালো। তারপর সাবিত্রীর মুখে আর কোনো কথা জোগাইল না। উভয়েই চুপ করিয়া বসিয়া রইল। কিছুক্ষণ পরে বেহারী হঠাৎ উঠিবার উপক্রম করিয়া বলিল, চললুম, আমার অনেক কাজ আছে। সাবিত্রী শুষ্কমুখে জিজ্ঞাসা করিল, এখনই যাবে? একটু বসো না। বেহারী উঠিয়া পড়িয়া বলিল, না, চললুম। সাবিত্রী সঙ্গে সঙ্গে সদর দরজা পর্যন্ত আসিয়া আস্তে আস্তে বলিল, হ্যাঁ বেহারী, বাবুরা খুব রাগ করেছেন। বেহারী চলিতে চলিতে বলিল, আমি জানি নে তো, আমরা ওখানে আর নেই। সাবিত্রী ব্যগ্র হইয়া প্রশ্ন করিল, নেই? বাসা ভেঙে গেছে নাকি? বেহারী বলিল, না, ভাঙেনি, শুধু সতীশবাবু আর আমি চলে গেছি। কেন তোমরা গেলে বেহারী? সে অনেক কথা বলিয়া পুনর্বার বেহারী চলিবার উদ্যোগ করিতেই সাবিত্রী দুই হাত দিয়া তাহার হাতখানা ধরিয়া ফেলিয়া অনুনয়ের স্বরে বলিল, আর একটিবার তোমাকে উঠে গিয়ে বসতে হবে বেহারী। বেহারী অটলভাবে মাথা নাড়িয়া বলিল, না, আমার সময় নেই। তবে কাল একটিবার আসবে বলো? বেহারী তেমনি দৃঢ়কণ্ঠে বলিল, না, আমার সময় হবে না। পলকমাত্র সাবিত্রী তাহার মুখের পানে তীক্ষ্ণ দৃষ্টিপাত করিয়া হাত ছাড়িয়া দিল। অভিমানে সমস্ত বক্ষ পূর্ণ করিয়া শান্তভাবে বলিল, আচ্ছা তবে যাও, এই কথা তাকে বলো গিয়ে। কথাটা বেহারীকে আঘাত করিল। সে মুখ তুলিয়া বলিল, তিনি তো তোমার কথা জানতে চাননি? না। সাবিত্রী স্থির হইয়া প্রতিঘাত সহ্য করিয়া শুষ্কস্বরে বলিল, কোনোদিন জানতে চাইলে বলবে বোধ হয়। বেহারী বলিল, না, আমি মেয়ে মানুষ নই, আমার শরীরে দয়া মায়া আছে বলিয়াই আর কোনো প্রশ্নের অপেক্ষামাত্র না করিয়া দ্রুত বেগে ক্ষুদ্র গলি পার হইয়া চলিয়া গেল। সাবিত্রী সেইখানে চৌঘাটের উপর স্তব্ধ হইয়া বসিয়া পড়িল। তাহার অন্তরে বাহিরে আর একবার আগুন ধরিয়া উঠিল। আজ সকালে সে বাড়ি ছিল না, কালী দর্শন করিতে কালীঘাটে গিয়াছিল। সেই অবকাশে কোথা হইতে বিপিন জন দুই ইয়ার লইয়া মদ খাইয়া মাতাল হইয়া আসিয়াছে এবং মোক্ষদার হাতে দুখানা নোট দিয়া সাবিত্রীর ঘরের তালা খুলিয়া বিছানায় বসিয়াছে। আরও মদ আনাইয়া বাড়ি শুদ্ধ সকলে মিলিয়া মদ খাইয়া মাতাল হইয়াছে। এসব কোনো কথা সাবিত্রী জানিত না। বেলা 12টার সময় সে বাড়িতে ঢুকিয়া দেখিতে পাইল, এই বাড়ির ভাড়াটে দুজন প্রবীণা মাতাল হইয়া বকাবকি করিতেছে এবং তাহার মাসি মোক্ষদা সামনের বারান্দায় কাত হইয়া পড়িয়া ভাঙা গলায় নিজের মনে বিদ্যা সুন্দরের গান আবৃত্তি করিতেছে। বাড়িময় মুড়ি, কড়াই ভাজা, হাঁসের ডিমের খোলস, কাঁকড়া চিবানো, চিংড়ি মাছের খোসা ছড়াছড়ি যাইতেছে। পা ফেলিবার স্থান নাই। মোক্ষদা সাবিত্রীকে দেখিতে পাইয়া শিথিল বস্ত্র কোমরে জড়াইতে জড়াইতে উঠিয়া একেবারে তার গলা জড়াইয়া কান্না জুড়িয়া দিল। মা, এমন সব বাবু যার, তার আবার চাকরি করা, আমি কিন্তু তোর গরিব মাসি সাবিত্রী। মুখে তাহার উগ্র মদের গন্ধ, গালে কপালে কাপড়ে সর্বাঙ্গে হলুদের শুকনো দাগ, নিঃশ্বাসে কাঁচা পেঁয়াজের কুৎসিত তীব্র গন্ধ। অসহ্য ঘৃণায় সাবিত্রী তাকে সজোরে দূরে ঠেলিয়া দিয়া বলিয়া উঠিল, মাসি, তুমিও মদ খাও, তুমিও মাতাল। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আগামী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।